চলুন আজকে আমরা এসএলএসটি 11-12 একজন ক্যান্ডিডেট, একজন মহান স্যারের ইন্টারভিউয়ের অভিজ্ঞতার কথা শুনে নেব। স্যারের নাম হচ্ছে দীপেন্দু সাঁতরা। স্যারের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, হলদিয়া। স্যার ওয়েস্টার্ন রিজিয়নে বাঁকুড়ার মাচানতলায় এবারে 11-12 ইন্টারভিউ দিয়ে এসেছিলেন এবং সফলতা লাভ করেছেন। স্যার কিন্তু খুবই পরিচিত। স্যারের সম্পর্কে একটু বলে নিই। এক, স্যার রায় মার্টিন, আমরা সবাই শুনেছেন রায় মার্টিনের যে এইচএসের মোটা সহায়িকা বইটা ছিল, সেখানে স্যার কিন্তু লেখালেখি করেছেন। এমনকি রায় মার্টিনের সেমিস্টারের যে প্রশ্ন বিচিত্রার প্র্যাকটিস সেট, সেখানেও স্যার লেখালেখি করেন এবং বর্তমানে যে থার্ড সেমিস্টারের প্র্যাকটিস সেট বেরোবে, সেখানেও কিন্তু স্যারের কোশ্চেন আছে। শুধু তাই নয়, উনি রামধনু প্রকাশনীতে ব্যবহারিক ভূগোল লিখেছেন এবং স্যার জীবনে বহু পরীক্ষার কিন্তু ইন্টারভিউ কিন্তু দিয়ে এসেছেন। যেমন স্যার এসএসসির ইন্টারভিউ দিয়ে এসেছেন, এছাড়া পিডিএলসির ইন্টারভিউ দিয়েছেন, প্রাইমারির ইন্টারভিউ দিয়েছেন, রেলের ইন্টারভিউ দিয়েছেন, পিএসসির ইন্টারভিউ দিয়েছেন। অর্থাৎ স্যার কিন্তু এর আগে একাধিক ইন্টারভিউ কিন্তু দিয়ে এসেছেন এবং লেখালেখির সাথে যুক্ত। আর আমি কিন্তু বরাবরই সবাইকে বলি, মেদিনীপুরের ছেলেমেয়েদেরকে আমি খুবই ভালোবাসি, তার কারণ তারা পড়াশোনায় খুবই ভালো হয়, খুবই সিরিয়াস হয়। আর স্যারের বাড়ি কিন্তু সেই মেদিনীপুর। স্যার খুব সুন্দর করে নিজের ইন্টারভিউ অভিজ্ঞতা বলেছেন এবং আপনাদেরকে যদি কনফিউজ করার জন্য কোনো কোশ্চেন ধরে কীভাবে উত্তর দেবেন, যদি রাগাবার জন্য কোনো কোশ্চেন ধরে কে উত্তর দেবেন, টোটাল ওভারঅল সব কিছু কিন্তু স্যার আলোচনা করে দিয়েছেন। স্যার যেহেতু খুবই মহান ব্যক্তি এবং খুবই ট্যালেন্টেড, তাই আপনারা ধৈর্য সহকারে টোটাল ভিডিওটা দেখবেন। হয়তো স্যার একটু বড় করে বলেছেন, প্রায় 25 মিনিট ধরে আপনাদেরকে বলেছেন। আর বুঝতেই পারছেন, জ্ঞানী মানুষ যারা হন তারা কিন্তু কথা পেলে বা জ্ঞান দিলে খুবই ভালো লাগে তাদের। তাই আমি অবশ্যই বলবো, এই মহান মূল্যবান স্যারের ইন্টারভিউ অভিজ্ঞতা আপনারা একটু ভিডিওটা বড় হলেও কিন্তু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে হয়তো আপনারা যারা যারা 9-10 ইন্টারভিউ দেবেন তাদের খুবই কাজে লাগবে। চলুন তাহলে আজকে এবারে স্যারের সেই মহান মূল্যবান স্যারের অভিজ্ঞতা আমরা একটু শুনে নিই। আমি দিব্যেন্দু সাঁতরা, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে। আমার অভিজ্ঞতা শেয়ার করার আগে আমি প্রথমেই ধন্যবাদ জানাই পান্নালাল বাবুকে, হাজার হাজার পরীক্ষার্থীকে এইভাবে সাহায্য করার জন্য, এবং ধন্যবাদ জানাই আমাকে আমার অভিজ্ঞতা শেয়ার করতে দেওয়ার জন্য। গত 27শে ডিসেম্বর আমার একাদশ দ্বাদশের ইন্টারভিউ ছিল বাঁকুড়ার মাচানতলা, আমাদের ওয়েস্টার্ন রিজিয়ন এসএসসির ওইখানে। এই ইন্টারভিউতে প্রথমে আমাদেরকে বাইরে লাইন আপ করানো হয় এবং এই লাইন আপের গেটের মুহূর্তে ইন্টিমেশন লেটার, ইন্টারভিউ যেটা ছিল, এবং আধার কার্ড অরিজিনাল দেখে গেটে এন্টার করানো হয়। তারপর টেবিল নাম্বার অনুযায়ী আমাদেরকে বসানো হয়। এরপর নাম ডেকে আমাদেরকে ভেরিফিকেশন করানো হয়। আমাদের বিভিন্ন যে ডকুমেন্টস দেওয়া থাকে এবং যারা 9-10-এ ইন্টারভিউর জন্য ডাক পাবেন তারাও দেখতে পাবেন, সেখানে লেখা থাকবে। সেই ভেরিফিকেশনের পর আমাদেরকে একটা জায়গায় সিটিং করতে দেওয়া হয়। এরপর সেই সিটিং অনুযায়ী এক একজন করে ইন্টারভিউর জন্য ডাকা হয়। এবার আমার যখন ইন্টারভিউতে এলো, আমি এন্টার করি এবং এন্টার করার সাথে সাথেই আমি যখন স্যার ম্যাডামদের কাছাকাছি টেবিলের কাছে যাই, দাঁড়িয়ে থাকি, তখন ওনারা বসতে বলেন। ওনাদেরকে ধন্যবাদ, এবং যেহেতু আমার ইন্টারভিউটি সকালে ছিল তাই ওনাদেরকে গুড মর্নিং বলে ওয়েলকাম জানাই। এরপর ওনারা আমাকে ইন্ট্রোডাকশন করতে বলেন
এবং 4 জন টেবিলে ছিলেন। ইন্ট্রোডাকশানে আমি আমার জেলা, আমার অবস্থান এবং কোন কোন বছর কোথা থেকে আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএড করেছি সেগুলো বলি। এবং ওনারা মানে ওনাদের কাছে আমার রিটিন নাম্বার ছিল এবং সবারই ছিল, তাই উনি দেখে বললেন ওনারা যে আপনি তো রিটিনে ভালো নাম্বার পেয়েছেন। তো আমাকে জিজ্ঞেস করেন যে আপনি একটা স্কুলে করছেন, সেখান থেকে আবার এসছেন। তো আমি বলি স্যার আমি 9-10-এ করছি, সেখানে পদোন্নতির ক্ষেত্রে আমি আবার সুযোগ নেওয়ার জন্য এখানে অ্যাপ্লাই করেছি এবং পাস করেছি। তো এই ইন্ট্রোডাকশন পর ওনারা বলেন যে আপনি আপনার ডেমনস্ট্রেশনের বিষয়টি পাঠদান করুন, একদম সরাসরি বিষয়ে পড়ান, কোনো এক্সট্রা কিছু না বলে। এরপর যথারীতি ওখানে ডেমনস্ট্রেশন টিচিংয়ের জন্য হোয়াইট বোর্ড, একটি মার্কার পেন ছিল এবং ডাস্টার ছিল। সেটা দিয়ে আমি ডায়াগ্রাম এঁকে পড়িয়েছিলাম। আমার পড়ানোর টপিক ছিল, যেটা আমি পড়িয়েছিলাম ওখানে, সেটা ছিল সমুদ্রবক্ষের বিস্তৃতি। তো সমুদ্রবক্ষের বিস্তৃতির পড়ানোর জন্য আমি একটি ডায়াগ্রাম তৈরি করে নিয়ে গিয়েছিলাম, সেটাকেই আমি পড়ালাম ছবি এঁকে। এবং পুরো বিষয়টাকে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, যে সংক্ষিপ্ত সময় যেহেতু, তাই আমি মূল বিষয়টাকে শেষ করতে চেয়েছিলাম সময়ের মধ্যে এবং প্রায় অনেকটাই আমি শেষ করতে পেরেছিলাম। তারপর ওনারা বললেন ঠিক আছে, আপনি এসে আবার বসুন। আমি আবার এসে বসলাম এবং দ্বিতীয়বার আবার ধন্যবাদ জানালাম ওনাদেরকে, কারণ বসতে দেওয়ার জন্য। এরপর ওনারা আমাকে সাবজেক্টিভ কিছু প্রশ্ন উত্তর করলেন। যেহেতু আমি সমুদ্রবক্ষের বিস্তৃতি পড়িয়েছিলাম, সেই জন্য আমাকে প্রথম যেখান থেকে প্রশ্ন করা হয়েছিল ওশানোগ্রাফির টপিক থেকে, সমুদ্রবিদ্যার এই টপিক থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল। প্রথম প্রশ্ন ছিল যে সমুদ্রগিরি কি, অ্যাটল কি, এবং সমুদ্রের গভীরতা কোন এককে নির্ণয় করা হয়। এইরকম 4-5টি প্রশ্ন আমাকে ওখান থেকে জিজ্ঞেস করে। এরপর 4 জনের মধ্যে দ্বিতীয় জন যিনি স্যার ছিলেন, তিনি আমাকে থট থেকে প্রশ্ন করেছেন এবং টোটালি থট থেকেই প্রশ্ন করেছিলেন। বিশেষ করে থটের অন্ধকার যুগ, ওইখান থেকে প্রশ্ন করেছিলেন। এবং ওই সময়কারে 2 জন মুসলিম জিওগ্রাফারের নাম জিজ্ঞেস করেছিলেন। এবং থটের থেকে বিশেষ করে আমাদের ক্লাস 11-এর প্রথম যে চ্যাপ্টারটা থাকে শাস্ত্র হিসেবে ভূগোল, সেখান থেকে যেগুলো সাবজেক্টিভ কিছু রিলেটেড প্রশ্ন আমাকে করেছিলেন। এরপর তৃতীয় জন যিনি বসেছিলেন, যার কাছে পিচবোর্ড সহ একটি হাতে পেন ছিল, তিনি আমাকে আমার সাবজেক্টিভ প্রশ্ন ছাড়াও সয়েল থেকে প্রশ্ন করেছিলেন এবং উনি আমাকে আমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। অবভিয়াসলি সেটা জিওগ্রাফি রিলেটেড। আমাকে বলেছিলেন যে পূর্ব মেদিনীপুর জেলার কোন স্থানে 3টি নদীর মিলনস্থল দেখা যায়। সেটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরের গেঁওখালির কাছে হলদি নদী, হুগলি নদী এবং রূপনারায়ণ নদী। আর জিজ্ঞেস করেছিলেন আপনি যে এই হলদিয়া থেকে বাঁকুড়ায় কিসে এসেছেন। আমি বললাম ট্রেনে। বলছে এটা এই ট্রেন কোন সদর দপ্তর। আমি বললাম যে আমি দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর, মানে রেলের অন্তর্গত। তো এই রেলপথ ধরে যে আপনি এলেন, আপনি কোনো নদীকে অতিক্রম করেছিলেন। আমি বললাম হ্যাঁ স্যার। সেরকম 2টি নদীর নাম বলুন। আমি নাম বলেছিলাম। এরপর উনি স্কুল ওরিয়েন্টেড কিছু বিষয় জিজ্ঞেস করেছিলেন, যে আপনি এখন স্কুলে কত দূর পর্যন্ত ক্লাস নেন, 11-12-এর ক্লাস নেন কি না, বা স্টুডেন্টদেরকে 11-12-এর ক্লাসের সুযোগ পান কি না।
সেই রিলেটেড। তারপরে যিনি চতুর্থ জন ছিলেন তিনি আমাকে এনভায়রনমেন্টের টপিক থেকে প্রশ্ন করেন, এবং সব থেকে বড় ব্যাপার, ওই চতুর্থ জন যিনি স্যার ছিলেন তিনি আমাকে ওই সময়ে যে জিওগ্রাফিক্যাল কারেন্ট টপিক, অর্থাৎ ওই সময় সেই আরাবল্লী নিয়ে যে ঘটনাটা ঘটছিল সেখান থেকে উনি আমাকে বলেছিলেন, এবং আমাকে আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গের নাম জিজ্ঞেস করেছিলেন। আর জিজ্ঞেস করেছিলেন আমার হলদিয়াতে তৎকালীন সময়ে একটি বায়ু দূষণ ঘটিত ঘটনা পেপারে পাবলিশ হয়, উনি ওটা নিয়েও আমাকে জিজ্ঞেস করেছিলেন। অর্থাৎ জিওগ্রাফিক্যাল কারেন্ট টপিকের উপর আমাকে প্রশ্ন করেছিলেন। এবং সবশেষে ওনারা আমাকে ইন্টারভিউ নেওয়ার পর আমাকে বললেন যে ঠিক আছে, আপনি ভালোই ইন্টারভিউ দিয়েছেন, আশা করি আপনার ভবিষ্যতে যেন আপনি সফলতা পান। আমি আবার পুনরায় ধন্যবাদ জানিয়ে ওখান থেকে বেরিয়ে আসি। এই হলো আমার টোটাল ইন্টারভিউর অভিজ্ঞতা। এবারে আমি যদি বলি যে যারা ইন্টারভিউর জন্য যাবেন সেখানে কি কি বিষয়কে মাথায় রাখবেন, দেখুন এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ আমি এর পূর্বেও দিয়ে এসছি এসএসসির ইন্টারভিউ, পিএসসি টিচারেরও ইন্টারভিউ দিয়েছি। তো সেই জায়গা থেকে আমার যেটা অভিজ্ঞতা আমি সেইটুকুই বলছি, আপনারা এটাকে মাথায় রাখতে পারেন, আশা করি আপনারা হয়তো উপকৃত হতে পারেন। সেটা হচ্ছে প্রথমত বলি যে ড্রেস, আপনারা যে ড্রেসটা পরবেন সেটা যেন মার্জিত হয় একটা শিক্ষক স্বরূপ, এবং অবশ্যই আপনি একটা পকেটে পেন রাখবেন। এরপর আপনাকে যখন লাইন আপ করে আপনার আগে যিনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তার আগে দেখবেন আপনাকে ডেকে একটা চেয়ারে বসাবেন। এরপর আপনি যখন দরজা খুলে এন্টার করছেন, আপনি দরজা খুলে অবশ্যই সঙ্গে সঙ্গে প্রবেশ করবেন না, আপনি প্রবেশ করার জন্য অনুমতি নেবেন যে স্যার আমি কি আসতে পারি, জিজ্ঞাসা করবেন। ওনারা অনুমতি দিলে আপনি প্রবেশ করে ওনারা যেখানে বসে আছেন এবং আপনার চেয়ার যেখানে আপনি উপবিষ্ট হবেন সেখানে দাঁড়িয়ে থাকবেন, গিয়ে সঙ্গে সঙ্গে বসবেন না, এটা বসাটা ব্যাডস ম্যানার্স। তো আপনি সেখানে অবশ্যই দাঁড়িয়ে থাকবেন, ওনারা অনুমতি দেবেন। যদি না দেয় তাহলে আপনি জিজ্ঞাসা করে বলবেন স্যার আমি কি বসতে পারি। যদি ওনারা বসতে বলেন আপনি বসবেন এবং অবশ্যই ধন্যবাদ জানাবেন। এবং যদি আপনার মর্নিং সেশনে আপনার ইন্টারভিউ হয় তাহলে অবশ্যই আপনি একটা গুড মর্নিং জানাবেন, বা আফটারনুন সেশন হলে গুড আফটারনুন জানাবেন। কারণ এইটার মধ্য দিয়ে কী প্রকাশ পায় না, আমরা যখন ক্লাস নিতে যাই আমরা স্টুডেন্টরা আমাদেরকে ওয়েলকাম করে, স্যার গুড মর্নিং স্যার, গুড আফটারনুন স্যার। এই যে আমরা তারা যখন স্টুডেন্ট বলে তার প্রত্যুত্তরে আমরা কিন্তু এই রিপ্লাইটা দিই গুড মর্নিং বা গুড আফটারনুন। এটা একটা ক্লাস শুরু করার আগে এনভায়রনমেন্টকে একটা ফ্রেন্ডলি করা, এই জন্য এটা আপনি করতে পারেন, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এবং যখনই আপনি সিটিং করছেন এবং ওনাদের সঙ্গে আই কোঅর্ডিনেশন করছেন তখন যেন আপনার বডি ল্যাঙ্গুয়েজে একটা প্রাঞ্জল ভাব থাকে, যেখানে আপনার অতিরিক্ত টেনশন বা এই ধরনের কোনো মানসিকতা যেন আপনার চোখে মুখে না ফুটে ওঠে। এরপর ওনারা আপনাকে ইন্ট্রোডাকশন বলবেন। ইন্ট্রোডাকশন বলতে যেটা আমি এতদিন বুঝে এসেছি সেটা হচ্ছে আপনার লোকেশন, আপনি কোথায় অবস্থান করছেন, এবং তার সঙ্গে আপনার একাডেমিক কোথা থেকে করেছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উইথ ইয়ার। এরপর ওনারা কিন্তু আপনাকে ডেমনস্ট্রেশনের জন্য বলবেন। তো প্রথম পার্টটা হচ্ছে আপনার এন্টার থেকে ইন্ট্রোডাকশন পর্যন্ত, এটা টোটালটা একটা পার্ট। এটা কিন্তু আপনার ইন্টারভিউর পার্টের মধ্যে, কারণ আমাদের এখানে বারবার সবাই বলছে ইন্টারভিউ, কিন্তু এখানে দুটো পার্ট রয়েছে, সবাই খেয়াল করবেন। একটা হচ্ছে ইন্টারভিউ আর একটা ডেমনস্ট্রেশন, দুটোর মধ্যে 10+10 করা আছে। আপনি এন্টার থেকে ইন্ট্রোডাকশন পর্যন্ত এটা পুরো পার্টটা কিন্তু আপনার ইন্ট্রোডাকশনের একটা পার্ট, যেখানে নাম্বার ওনাদের কাছে বিভাজন করা আছে। এবং সবাই যদি খেয়াল করে দেখবেন ইন্টারভিউতে 11-12 ফ্র্যাকশনে নাম্বার দেওয়া আছে অনেকেরই। তো এইভাবে ওরা ফ্র্যাকশনে আপনার নাম্বারকে ডিভিশন করে রেখেছে। এরপর আসছি
ডেমনস্ট্রেশন, যেটা আপনার পড়ানো। তো শুরুতেই বলি, এখানে যে পড়ানোটা হবে তার সময় খুবই কম। অনেকেই জেনে নিয়েছেন এতক্ষণে বা এতদিনের মধ্যে জেনে নিয়েছেন, কারণ প্রত্যেকের এই যে টিচিংস যে করাচ্ছে সেখানে সময়সীমাটা যেটা রয়েছে সেটা বিএডের মেথড অনুযায়ী মাইক্রো টিচিং। তাই আপনাকে এমন টপিক চুজ করতে হবে যে টপিকটা আপনি স্বল্প সময়ে সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারবেন বা তার কাছাকাছি যেতে পারবেন যতটা সম্ভব। এমনটা ধারণা কেউ পোষণ করবেন না যে আমি খুব ভালো একটা টপিক নিলাম, যেটা কঠিন নিলেই আমি যেন খুব ভালো নাম্বার পাবো, সেটা নয়। আপনি সহজ টপিকও নিতে পারেন, কিন্তু যেটা নেবেন সেটা যেন আপনি সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে আপনি তাকে তেনাদের সামনে উপস্থাপন করতে পারেন। এবার ডেমনস্ট্রেশনের এই পার্টটাকে কয়েকটা ভাগে ভাগ যদি করেন তাহলে বুঝতে পারবেন আপনার 10 নাম্বার কীরকম করে বিভাজিত আছে। যদি বলেন এই বিভাগগুলো আমি কিভাবে বলছি, এটাও আমার টিচারদের কাছে অভিজ্ঞতা, কলেজের টিচার যারা এই ভাইবা টেবিলে যান তাদের কাছ থেকে আমি জেনে নিয়েছি। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, বোর্ড ওয়ার্ক, তারপর হচ্ছে ইন্টারাকশন, পিচিং, এক্সপ্লেনেশন এবং লাস্টে বোর্ডকে মোছা। প্রথমে আসছি ইন্ট্রোডাকশন। আপনাকে যখনই বলছে আপনি পড়ান, কোনো এক্সট্রা কিছু না বলে। অনেকে হয়তো বলবেন গুড মর্নিং স্টুডেন্ট, আপনাদেরকে স্টুডেন্ট ভেবে পড়াবো না, ওখানে ওনারা বলছেন না এরকম কোনো ভেবে পড়াতে। ওনারা বারবার করে শুধু বলছেন আপনারা মেন টপিকটা পড়ান, কোনো এক্সট্রা কিছু না বলে। তাই আপনি ইন্ট্রোডাকশানে সিম্পলি বলবেন যে আজকের আমার ডেমনস্ট্রেশন বা পাঠদানের বিষয়বস্তু হলো, বলে হয়তো ধরলেন শিলা, বলে আপনি বোর্ডের শিলাটা লিখলেন, তারিখটা অবশ্যই লিখবেন, কারণ আমাদের টিচার হিসেবে একটা তারিখ লেখা দরকার। এবং ওখানে টিচিং এইডস হিসেবে 3টেই এলিমেন্ট রয়েছে, হোয়াইট বোর্ডের পেন, ডাস্টার এবং বোর্ড। তো আপনি লিখলেন। এবারে ইন্ট্রোডাকশন বলতে কি না, আপনি যখন আপনার টপিকটা লিখছেন সেই টপিকটার সম্বন্ধে একটু বলে আপনি কিন্তু একটা ডায়াগ্রাম আঁকবেন। এই ডায়াগ্রাম করাটার পেছনে যদি বলেন ভূগোলের ক্ষেত্রে ছবি প্রযোজ্য, খুব ইম্পর্টেন্ট, এটা তো অবশ্যই একটি কথা। 2 নম্বর, ওই ডায়াগ্রামের মাধ্যমে আপনি বোর্ড ওয়ার্ক, এই যে ভাইবার শুরুতে আপনাদেরকে বললাম যে 4-5টা পার্ট, তার মধ্যে ওই পার্টের মধ্যে পড়ছে বোর্ড ওয়ার্ক। আর কি না, বোর্ড ওয়ার্কের মধ্যে আর একটি পার্ট রয়েছে। আপনি যখন পড়াবেন শুধু তো ডায়াগ্রাম দেখে পড়িয়ে যাবেন না। আমরা ক্লাসে করি কি, বা স্টুডেন্টদের পড়াতে পড়াতে কি করি, কি নোট, যে মেন লেখাগুলো, সেগুলোকে একটু বোর্ডে আপনার এই সংক্ষিপ্ত পড়ার সময়ের মধ্যে 2-4টি লিখবেন, যাতে আপনার পড়ার দিক থেকে ওই কোন দিকটা প্রতিফলিত হয় আপনি বোর্ড ওয়ার্ক করছেন, এবং আপনি স্টুডেন্টদেরকে কিওয়ার্ডগুলো দিচ্ছেন যাতে তারা সহজে বোধগম্য হয়। তারপরে আপনি যখন পড়াচ্ছেন, পড়ানোর সময় আপনি কিন্তু ইন্টারাকশন করবেন, অর্থাৎ আই কন্ট্যাক্ট করবেন, এবং যখনই আপনি আই কন্ট্যাক্ট করছেন আপনার মুখে যেন একটা স্মাইল ভাব থাকে, আড়ষ্টতা বা জড়তা না থাকে, চেষ্টা করবেন। কারণ ওই সময় আমাদের খুব প্যানিক হয়, টেনশন হয়। কেন না, আমাদের এটা পড়ানোর নিয়ম যে আমরা যখন পড়াবো তখন কিন্তু স্টুডেন্টের দিকে তাকিয়ে পড়াবো, কারণ ইন্টারাকশন না হলে স্টুডেন্ট ইন্টারেস্ট লস করে। তাই অনেকে হয়তো পড়াচ্ছেন, পেছন দিকে ঘুরে বোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে পড়ে যাচ্ছেন, ওইদিকে পেছনে যে 4জন আছেন তার দিকে তাকালেন না, এটা করবেন না। তারপরে আছে কি পিচিং, ভয়েসের যে পিচিং, অর্থাৎ অনেকে পড়ানোর মধ্য দিয়ে ভয়েসের পিচিং করতে গিয়ে একটু জড়িয়ে যাচ্ছে, কিংবা আমরা পড়াতে পড়াতে অনেক সময় আমাদের রিজনাল ডায়ালগ ইউজ করি, মানে শুদ্ধ বাংলা ইউজ করি না, কিন্তু আপনি টিচার হিসেবে এটা খেয়াল রাখতেই হবে আপনাকে পিচিং করার সময়। ঠিক আছে, যেমন আমাদের, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, কিছু কিছু রিজনাল পিচিংয়ের সমস্যা হয়, যেমন স্পিড, এই কথাটা অনেক জায়গায় বলে স্পিড, আপনি রিজনাল বলতেই পারেন, কিন্তু আপনি যখন টিচার হিসেবে পড়াচ্ছেন সেই আপনার পিচিংটা যেন স্পষ্ট হয়, এবং আপনি বোর্ড ওয়ার্ক করার সময় যেটা লিখছেন সেখানে যেন কোনো মতে টেনশনে বানান ভুল না হয়, তাহলে সেটা খুব মারাত্মক ভুল হবে।
এরপর যেটা হচ্ছে এক্সপ্লেনেশন, আপনি যেটা এক্সপ্লেনেশন করবেন, যেটা টপিকটা পড়াচ্ছেন, সেই টপিকটা পড়ানোর সময় যদি সম্ভব হয় রিয়ালিস্টিক উদাহরণ দিয়ে বোঝানোর, অর্থাৎ বাস্তব উদাহরণ দিয়ে যদি আপনি বোঝান, সেটা দিয়ে আপনার কোন দিকটা প্রতিফলিত হবে, অর্থাৎ আপনার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টাতে আপনি খুব দখলদারি রয়েছে। এইভাবে আপনি পুরো ভাইবার পার্টটা পড়াবেন এবং যখন আপনাকে বলবে ঠিক আছে আপনি আসুন, মানে আপনার পড়ানো শেষ, আপনি অবশ্যই একটা জিনিস করবেন, বোর্ডটাকে মুছবেন। এটা কিন্তু পার্ট টিচিংয়ের, বোর্ডটাকে মুছতে হবে, কারণ এটা নিয়ম। আমরা অনেকে করি না হয়তো স্কুলে, কিন্তু এটা নিয়ম, কারণ পরের টিচার এলে যেন তিনি পরিষ্কার বোর্ড পান, বা স্টুডেন্টকে দিয়ে আমরা অনেক সময় মোছাই, কিন্তু আপনি সেখানে কিন্তু অবশ্যই নিজে বোর্ডটা মুছে আসবেন। এরপরে আসি আপনার যেটা ভাইবার পার্ট, যেটা শুরু হয়েছিল আপনার এন্টার থেকে ইন্ট্রোডাকশন পর্যন্ত ফার্স্ট পার্টে, এবার আপনার ডেমনস্ট্রেশনের পর সেটা কি হবে, সেকেন্ড পার্ট শুরু হবে। যখনই আপনি বসবেন এটা মাথায় রাখবেন যে আপনি যে টপিকটা পড়াচ্ছেন সেই টপিক থেকে অবশ্যই প্রশ্ন করবে। যেমন আমি সমুদ্রবক্ষের বিস্তৃতি পড়িয়েছিলাম, সেখান থেকে দু একটি প্রশ্ন ছিল। এটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে টপিকটা পড়াচ্ছেন তার একটু আদ্যপ্রান্ত খুব ভালো করে হেঁটে যাবেন। 2 নম্বর, না আপনি যেটা ডেমনস্ট্রেশন করছেন সেই সাবজেক্টিভ রিলেটেড পার্ট, অর্থাৎ আমি যেহেতু সমুদ্রবক্ষের বিস্তৃতি পড়িয়েছিলাম, সেহেতু আমাকে কি করেছে না ওশানোগ্রাফি থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে। তাহলে 1 নম্বর 2 নম্বর হলো। 3 নম্বর বিষয় কি না আপনার আদার্স টপিকস, এই আদার্স টপিকসটার মধ্যে অবশ্যই আপনি 9-10 যে সিলেবাস রয়েছে, যার মধ্যে অনেক সিলেবাস আমাদের এসএসসির মধ্যে নেই। যেমন উদাহরণ দিয়ে বলছি, 10-এ যেমন একটা লাস্ট চ্যাপ্টার রয়েছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্র। এই উপগ্রহ চিত্রের মধ্যে যে সেন্সার, স্যাটেলাইট, এগুলো 9-10-এর প্র্যাকটিক্যালে নেই এসএসসির সিলেবাসে, কিন্তু 9-10-এর পাঠ্য বইয়ের সূচিতে রয়েছে, যেহেতু আপনাকে প্রশ্ন করবে। কারণ আমার 11-12-এর টপিকে ওশানোগ্রাফি নেই, কিন্তু যেহেতু 11-12-এ ওশানোগ্রাফি সিলেবাসের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে, সেহেতু আমাকে কিন্তু প্রশ্নটা করেছে। এবং আমি রীতিমতন দেখেছি যে এই যে 11-12-এর নতুন সেমিস্টার সিস্টেমের সিলেবাসের মধ্যে যে নতুন ইন্ট্রোডাকশনগুলো থেকেও প্রশ্ন আমাকে ছুঁড়েছে। তার মানে ওরা সিলেবাস সম্বন্ধে ভালোভাবে অবগত। সেই জন্য 9-10-এর সিলেবাসটাকে আপনারা ভালো করে দেখে যাবেন, সেখান থেকে প্রশ্ন করতেই পারে। যেমন ধরুন 9-এর যে প্রথমে যে চ্যাপ্টারগুলো অক্ষাংশ, দ্রাঘিমাংশ, পৃথিবীর আকৃতি, এগুলো অল্প বিস্তর একটু দেখে যাবেন, আর অবশ্যই প্র্যাকটিক্যালটা একটু দেখে যাবেন। বিশেষ করে 9-এ প্র্যাকটিক্যালের মধ্যে রয়েছে কি মানচিত্র, স্কেলের প্রকারভেদ রয়েছে, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। 10-এর মধ্যে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্রটা রয়েছে, এটা কিন্তু ভালো করে দেখে যাবেন। এবং 11-12-এর সিলেবাসটাও, এছাড়া আপনার নিজস্ব ডিস্ট্রিক্ট সম্বন্ধে একটু ভালোভাবে অবগত হবেন, বিশেষ করে ভৌগোলিক দৃষ্টিভঙ্গির দিক থেকে। এবং বিএড রিলেটেড কিছু বিষয় আপনি যেটা স্কুলে পারফর্ম করতে গেলে লাগে সেটা অবশ্যই করবেন। যেমন যদি স্টুডেন্ট কোনো মনোযোগী না হয় তাহলে আপনি কিভাবে করবেন। এছাড়া আর একটা জিনিস, এই ভাইবা চলাকালীন আপনি যখন ভাইবা দেবেন, খেয়াল করবেন 4 জন যে বসে আছে এই 4 জনের মধ্যে একজন খুব কম প্রশ্ন করছেন বা করছেনই না। আপনি হয়তো ভাবছেন তিনি এক্সট্রা, কিন্তু না, তারও একটা ভূমিকা আছে। তার কাজ হচ্ছে আপনি যে প্রতি মুহূর্ত উত্তর দিচ্ছেন, আপনার মধ্যে যে টেনশন কাজ করছে সেটাকে সে রিড করছে। এছাড়া আপনি যখন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন, উত্তর দিতে দিতে হঠাৎ হয়তো কেউ একজন আপনাকে অন্য কোনো একজন প্রশ্ন করলো, আপনি তার উত্তর দিতে চলে গেলেন, করবেন না। কারণ যিনি প্রশ্ন করেছেন তার দিকে তাকিয়ে আপনি তার উত্তরটা শেষ করবেন। সেটা শেষ হলে তারপরে যিনি আপনার উত্তর বলার সময় প্রশ্ন করেছিলেন তিনাকে আপনি
তার উত্তরটা তারপরেই দেবেন। যদি প্রশ্নটা আপনি ভুলে যান, আপনি বলবেন, স্যার দুঃখিত, আপনি আমাকে আবার একটু প্রশ্নটা করুন, বলে আপনি প্রশ্নটা জেনে উত্তর করুন। এটা দিয়ে কি করে ওনারা ইচ্ছাকৃতভাবে করে। কেন করে? না ক্লাসের মধ্যে ধরুন কোনো স্টুডেন্ট আপনাকে, আমাদের এটা দেখি আকছার, যে কোনো স্টুডেন্টকে আমি উত্তর বলতে, বলতে হঠাৎ পাশে একটা স্টুডেন্ট, স্যার এটা কি হবে? কিন্তু আপনি যতক্ষণ না একটা স্টুডেন্টের প্রশ্নের উত্তর না বলে অন্য উত্তর প্রশ্নে যদি চলে যান, তাহলে যে স্টুডেন্টটা প্রথমে জিজ্ঞেস করছিল তিনি সে ডিমোটিভেটেড হবে। এই জিনিসটাকে ওনারা পরীক্ষা করার চেষ্টা করে। আর কি বিষয়? হয়তো কোনো প্রশ্নের উত্তর আপনি বললেন, ওনারা হয়তো বললেন, ডিবেট করলো যে না এটা করলে এটা ঠিক নয়। আপনি তাহলে কি ডিবেটে যাবেন? নিশ্চয়ই না, একদমই যাবেন না। কারণ আমাদের স্কুলে দেখবেন ক্লাসে খাতা কাটার সময় বা কোনো উত্তরের সময় স্টুডেন্ট বলে, স্যার আমার অমুক বইতে আমি এটা পেয়েছি, আমি অমুক বইতে এটা দেখেছি, এটা ছিল, তাই লিখেছি, আপনি নাম্বার কেন আমাকে দেননি? তখন আমরা কি উত্তর দিই? যে ঠিক আছে আমি দেখে বলবো, তারপর যদি মনে হয় আমি নাম্বার দেব। ঠিক তেমনিভাবেই এখানেও সেরকমভাবে বুদ্ধিদীপ্তভাবে আপনাকে বলতে হবে যে স্যার আমি যে বইটা থেকে পড়েছিলাম সেই বইটাতে আমি এই উত্তরটা পেয়েছিলাম। হয়তো আপনি যেটা বলছেন সেটা ঠিক হতে পারে, কিন্তু আমি এটা পড়েছিলাম। আমি যদি এইভাবে বলি তাহলে কি হবে? আমি ওনাকে অপোজও করছি না, আবার ওনারটাকে আমি মেনেও নিচ্ছি না। অর্থাৎ আপনাকে এইরকম বাস্তবধর্মী কিছু প্রশ্ন এলে আপনাকে সবসময় পজিটিভলি উত্তর দিতে হবে। যেমন আপনারা হয়তো ফেস করবেন, বিশেষ করে যারা ফ্রেশার্স রয়েছেন, যে এর আগে কি কোনো পরীক্ষা দেননি, তাতে কি কোনো সফলতা আসেনি, বা এসএসসি ছাড়া অন্য কিছু কি করছেন না? ভুল করেও বলবেন না যে কিছু করছি না। অবশ্যই বলবেন যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং চেষ্টা করছি, এবং তার সাথে সাথে পরীক্ষার যে প্রস্তুতিগুলোর সাথে সাথে আমি ব্যক্তিগতভাবেও নিজে যে পড়াশুনোর জায়গাগুলোকে ধরে রাখার জন্য আমি কিছু জনকে শিক্ষাদানও দিই। কিন্তু কথাটার মধ্য দিয়ে আপনি এটা বোঝাতে চাইবেন না যে আপনি কোনোভাবেই ডিমোটিভেটেড হয়ে আছেন। আপনার মধ্যে সবসময় পজিটিভনেসটাকে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, এতগুলো কথা আপনাদের শেষে একটাই বলবো, দেখুন হয়তো আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আপনারা শুনছেন, কিন্তু আলটিমেটলি আমি একটাই জিনিস বিশ্বাস করি, আপনি যদি মন থেকে মনে করেন যে আমি সফল হব, এই নিজস্ব বিশ্বাসটা যদি আপনি নিজে থেকে আনতে পারেন, তাহলে আপনি অবশ্যই ইন্টারভিউতে সফল হবেন। এবং আপনাদের সবাইকে আমি শুভকামনা জানাই আমার মন থেকে। মঙ্গলময় উপরওয়ালা আপনাদের সেই জায়গা তৈরি করে দিক, যাতে আপনারা আগামী এই নতুন বছরে ভালোভাবে সফল হয়ে একটি স্কুলের শিক্ষক হয়ে জয়েন করুন। সবাইকে ধন্যবাদ, এবং পান্নালাল বাবুকে আরও একবার ধন্যবাদ জানাই। নমস্কার।